আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলে তোমরা সুস্থ এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আজকে আমি তোমাদের প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড 1 দ্বিতীয় পত্র দশম শ্রেণীর এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই বিষয়ের নবম অধ্যায় কনক্রিট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যা শিখব, আমাদের শিক্ষণফল যা হবে এই নবম অধ্যায় থেকে, আমরা কনক্রিট সম্বন্ধে বিস্তারিত জানব, কনক্রিটের অনুপাত সম্বন্ধে জানব, কনক্রিটের শ্রেণী বিভাগ সম্বন্ধে জানব, কনক্রিটের উপকরণাদি সম্বন্ধে জানব, সিমেন্ট কনক্রিটের সুবিধা অসুবিধা সমূহ জানব এবং কনক্রিটের কিউরিং পদ্ধতিগুলি জানব। এবং এই অধ্যায় থেকে আমাদের যে অনুশীলন হবে সেই অনুশীলন সম্বন্ধে আমরা জানতে পারব। কনক্রিট কি? কনক্রিট এমন একটি পদার্থ যা সিমেন্ট, এগ্রিগেট এখানে দুই প্রকার, কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট, এবং পানি। এখানে সিমেন্ট, এগ্রিগেট যেটা খোয়া, বালি, পানির সমন্বয়ে যে মিশ্রণ হয় তাই মূলত কনক্রিট। তাহলে এই কনক্রিট তৈরি করার জন্য কয়েকটি উপাদান আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট এবং পানি এবং সিমেন্ট এর সমন্বয়ে কনক্রিট গঠিত। কনক্রিট কি? তাহলে সহজভাবে আমরা বলতে পারি, কনক্রিট এক প্রকার কৃত্রিম পাথর বা অনুরূপ কঠিন পদার্থ বিশেষ। বিভিন্ন অনুপাতে কোর্স এগ্রিগেট যেমন খোয়া বা পাথরকুচি, আর ফাইন এগ্রিগেট হচ্ছে বালি বা সুরকি। তাহলে আমরা আলোচনা করে এসেছি যে এগ্রিগেট হচ্ছে দুই প্রকার, ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট। কোর্স এগ্রিগেট হচ্ছে কি খোয়া বা পাথরকুচি এবং ফাইন এগ্রিগেট হচ্ছে বালি বা সুরকি। আর বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে সিমেন্ট বা চুন, এবং পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এই মিশ্রণটি তৈরি করতে হয়। এবং এই ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং পানির সমান অনুপাতে, একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রণের ফলে এই মিশ্রণটি জমাট বেঁধে কনক্রিটে পরিণত হয়। মিশ্রণটি জমাট বাঁধার আগেই ঢালাই কাজে ব্যবহার করা হয়। এই কোর্স এগ্রিগেট ও ফাইন এগ্রিগেট উপাদান নিষ্ক্রিয়, ইহাদের কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। মূলত পানির সংস্পর্শে আসলে জমাট বাঁধনকারী যে বাইন্ডিং ম্যাটেরিয়ালসটা আছে সেই উপাদানটা রাসায়নিক বিক্রিয়ায় ঘটে জমাট বাঁধতে শুরু করে এবং এটা একটি কঠিন বস্তুতে রূপ নেয়। তাহলে আমাদের কনক্রিটের মূল উপাদানগুলো কি? সিমেন্ট, এগ্রিগেট এবং ওয়াটার। কনক্রিটের অনুপাতের মধ্যে কি আছে? কনক্রিটের যে উপাদানগুলো আছে, যেমন সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট আর পানির যে অনুপাত, এটা তারতম্যের উপরে কিন্তু এটা শক্তি এবং দীর্ঘস্থায়িত্বটা নির্ভর করে, এবং এইভাবে কনক্রিট তৈরিতে সাহায্য করে। সিমেন্ট, ফাইন এগ্রিগেট ও কোর্স এগ্রিগেটের অনুপাত এমন হতে হবে যেন কোর্স এগ্রিগেটের ভিতর ফাঁকা জায়গা থাকে এবং ফাইন এগ্রিগেট দিয়ে পুরোপুরি ভরে যায়, এবং ফাইন এগ্রিগেটের ভেতর যে সূক্ষ্মতর ফাঁকা থাকে সেই জায়গাগুলো ফাইন এগ্রিগেট দিয়ে ভরে যায়। অর্থাৎ অনুপাতগুলো এমন হবে যেন ভিতরে কোনো ফাঁকা না থাকে। কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটের সমন্বয়ে যেন সমস্ত গ্যাপ, ফাঁকা স্থান বা শূন্য স্থানগুলো পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যায়, ভরে যায়।
এখন এই যে এখানে কোর্স এগ্রিগেট আমরা এই একটি চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। কোর্স এগ্রিগেট, অ্যাডমিক্সচার, পানি, ওয়াটার, সিমেন্ট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ফাইন এগ্রিগেট, সেন্ট। এই অনুপাতটা আমরা দেখতে পাচ্ছি এই চার্টের মাধ্যমে, পাই চার্টের মাধ্যমে আমরা এখানে যে কনক্রিটের যে উপাদান আছে সেই উপাদানের একটি অনুপাত আমরা বুঝতে পারছি। তাহলে এখানে এই অনুপাত পাই চার্টের অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোর্স এগ্রিগেট আছে সেই অনুপাত অনুযায়ী আমাদের বাকি রেশিওগুলি, বাকি উপাদানগুলি কি অনুপাতে হয় এই জিনিসটি দেখা যাচ্ছে। কাঠামো শক্তির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে এই উপাদানগুলির বিভিন্ন অনুপাতে মিশ্রণ করা হয় এবং বিভিন্ন কাজের জন্য কিন্তু অনুপাতগুলি বিভিন্ন রকমের বিভিন্ন ভাগে হয়। যেমন যখন ফাউন্ডেশনে সিমেন্ট কংক্রিট তৈরি করতে হয় তখন এটার অনুপাত থাকে 1:3:6, অর্থাৎ 1:1 সিমেন্ট, 3 বালি এবং 6 খোয়া বা কোর্স এগ্রিগেট। কনক্রিট ব্লকে হয় 1:1:4:8। স্ল্যাব, বিম, কলাম, লিন্টেল ইত্যাদির সময় আরসিসি কাজ হয় সেখানে হয় সাধারণত 1:2:4। আর আরসিসি কাজ যেখানে সাধারণত পাথরকুচি ব্যবহার করা হয় সেখানে সাধারণত 1:1, 1:5:3 এরকম ভাবে ব্যবহার করা হয়। এবং যেখানে বিশেষ শক্তি সম্পন্ন আরসিসি কাজ করা হয় সেখানে সাধারণত 1:1:1:2 এই অনুপাতে মিশ্রণ করা হয়। কনক্রিটের উপকরণাদি, যে ম্যাটেরিয়ালসের যে উপকরণগুলি আছে সেগুলি কি কি আছে? কোর্স এগ্রিগেট বা মোটা দানাদার এগ্রিগেট। কোর্স এগ্রিগেট আমরা বলতে কি বুঝছি? যেটা খোয়া বা পাথরকুচি। কোর্স এগ্রিগেট কি? খোয়া এবং পাথরকুচি। তাহলে এখানে আমরা খোয়া এবং পাথরকুচি দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো হলো কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট হচ্ছে সূক্ষ্ম দানাদার এগ্রিগেট, যা বালি বা সুরকি। এখানে আমরা বিভিন্ন রকমের বালি দেখতে পাচ্ছি। জমাট বাঁধনকারী উপাদান হিসেবে কি আছে? বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে আছে সিমেন্ট বা চুন। এখানে আমরা সিমেন্ট এবং চুন দেখতে পাচ্ছি। এখানে এই সিমেন্ট এবং চুন হচ্ছে কনক্রিটের বাইন্ডিং ম্যাটেরিয়ালস বা জমাট বাঁধনকারী উপাদান। এই দুটি পদার্থের মাধ্যমেই কনক্রিট যে জমাট বাঁধে, এই দুটি উপাদানের জন্যই কনক্রিট জমাট বাঁধে। পানি, এই পানির জন্য এই কনক্রিট উপাদানটি সঠিকভাবে করার জন্য মিশ্রণের অবশ্যই পানি ব্যবহার করা হয় এবং এই পানিটিও একটি নির্দিষ্ট অনুপাতে দিতে হয় এবং পানিটি অবশ্যই বিশুদ্ধ হতে হবে, এতে যেন লবণের মাত্রা বেশি না থাকে এবং অন্য কোনো খনিজ উপাদান যেন না থাকে। এখানে কনক্রিটের শক্তি বৃদ্ধি করার জন্য অ্যাডমিক্সচার ব্যবহার করা হয়। প্রয়োজন অনুযায়ী কনক্রিটের গুণগত মান রক্ষার জন্য এবং কনস্ট্রাকশন কাজের চরিত্র অনুযায়ী বা স্থান অনুযায়ী বিভিন্ন প্রকার অ্যাডমিক্সচার ব্যবহার করা হয়। অ্যাডমিক্সচারগুলো কি? যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। কনক্রিটের শ্রেণীবিভাগ। কনক্রিটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়।
প্লেন কনক্রিট বা সাধারণ কনক্রিট, এবং দ্বিতীয় হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট বা লোহা কনক্রিট। প্লেন কনক্রিটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্লেন কনক্রিট হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে লাইম কনক্রিট এবং সিমেন্ট কনক্রিট। প্লেন কনক্রিটটা কি? প্লেন কনক্রিট হচ্ছে, প্লেন কনক্রিটের মধ্যে আমরা দুইটা বলছি। লাইম কনক্রিট, লাইম কনক্রিটটা কি? যেটা চুন, সুরকি, বালি, খোয়া, পরিমাণ মতো পানির সংমিশ্রণে যে কনক্রিট তৈরি করা হয় তাকে লাইম কনক্রিট বলে। এবং এই কনক্রিট তৈরি করার সময় কি করতে হবে? খোয়া আগে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে চুনের সাথে সুরকি বা বালি ভালোভাবে মিশিয়ে তারপরে খোয়া মেশাতে হবে। আর এই শুকনো মিশ্রণের পরিমাণ মতো পানি মিশিয়ে কাজের উপযোগী একটি পেস্ট তৈরি করতে হবে। লাইম কনক্রিট সাধারণত ভিত্তি বা জল ছাদে ব্যবহার করা হয়। বহুল ব্যবহৃত লাইম কনক্রিটের চুন, সুরকি বা বালি ও খোয়ার অনুপাত হচ্ছে 2:2:7। অর্থাৎ লাইম কনক্রিটে চুন যোগ সুরকি বা বালি যোগ খোয়া যোগ পানি, এই উপাদানগুলির মাধ্যমে লাইম কনক্রিট তৈরি করা হয় এবং এই লাইম কনক্রিট প্লেন কনক্রিটের অন্তর্ভুক্ত। সিমেন্ট কনক্রিট, সিমেন্ট, বালি, খোয়া এবং পাথরকুচি এবং পরিমাণ মতো পানির সংমিশ্রণে যে কনক্রিট ব্যবহার করা হয় তাকে সিমেন্ট কনক্রিট বলে। সিমেন্ট কনক্রিটই সবচেয়ে বহুল ব্যবহৃত একটি উপাদান এবং এখানে এই কনক্রিটের সিমেন্ট, বালি ও খোয়ার অনুপাত হচ্ছে সাধারণত 1:3:6। শক্তিশালী সিমেন্ট কনক্রিট তৈরিতে 1:2:4 এই অনুপাতে ব্যবহার করা হয়। সিমেন্ট কনক্রিট মূলত সিমেন্ট, বালি এবং খোয়া, পাথরকুচি এবং পানির সমন্বয়ে তৈরি। রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট, যেটাকে আমরা সাধারণভাবে চিনি আরসিসি কনক্রিট বলি, যেটা আমরা সংক্ষেপে, সেটা হচ্ছে কি রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট। এটি কি করতে সাহায্য করে? এই শিয়ার কনক্রিটের যে টান বা শিয়ার যে আছে, শিয়ার বল প্রতিহত করার জন্য সিমেন্ট কনক্রিটের মধ্যে যখন লোহা ব্যবহার করা হয় তখনই এই কনক্রিটকে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিট বা সংক্ষেপে আরসিসি বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এখানে শিয়ার বা টান বল প্রতিহত করার জন্য লোহা ব্যবহার করা হয়। এই কনক্রিট মিশ্রণে সিমেন্ট, বালি ও খোয়ার অনুপাত সাধারণত 1:1 বা 5:3, মানে 1:1 বা 5:3 অথবা 1:2:4 এবং টান বা টেনশন বা শেয়ার প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় আকার ও পরিমাণের উপর এমএস রড যথাযথভাবে বিছিয়ে এই কনক্রিট ঢালাই করা হয়। রেইনফোর্সমেন্ট সিমেন্ট কনক্রিটের মূল স্ট্রাকচার হচ্ছে সিমেন্ট যোগ বালি যোগ খোয়া, পাথরকুচি যোগ লোহার রড এবং পানি। তবে এই কনক্রিটের মূল উপাদান হচ্ছে এমএস রড। সিমেন্ট কনক্রিটের সুবিধা এবং অসুবিধা সমূহগুলো আমরা এখন জানবো। যে কোনো আকারে ঢালাই করা যায়, সিমেন্ট কনক্রিটকে যে কোনো আকারেই ঢালাই করা যায়। এটা শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। সিমেন্ট কনক্রিটের চাপ সহন ক্ষমতা বেশি, এটা ঘর্ষণ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন এবং শক্ত তল প্রদর্শন করে। অসুবিধা কি? সিমেন্ট কনক্রিটের টান বল বহন ক্ষমতা খুবই কম, শিয়ার বা ছেদন প্রতিহত করতে তুলনামূলকভাবে খুবই দুর্বল। লোহার রড ছাড়া সাপোর্টের মধ্যবর্তী ফাঁকা জায়গায় এবং ঝুলন্ত কনক্রিট কাঠামো তৈরিতে ইহা ব্যবহার করা যায় না, কারণ সাধারণ সিমেন্ট কনক্রিটের টান ও কর্ণছেদন সইতে পারে না। কনক্রিটের ধর্ম, কনক্রিটের ধর্ম মূলত হচ্ছে শক্তি, স্থিতিস্থাপকতা, অবসন্নতা, দীর্ঘস্থায়িত্ব, অবৈধতা, কর্মক্ষমতা, অগ্নিরোধিতা, তাপ রোধিতা, শব্দ প্রতিরোধিতা।
কনক্রিট উপাদানের বিভিন্ন পদক্ষেপগুলো নিম্নরূপ। উৎপাদনের সময় কনক্রিট যখন উৎপাদন করা হবে, ব্যাচিং বা কনক্রিটের উপাদান সমূহের পরিমাণ নির্ণয়, কনক্রিট মিশ্রণ, কনক্রিট স্থানান্তর, কনক্রিট স্থাপন, দৃঢ়ীভবন, ফিনিশিং, কিউরিং। এখানে কনক্রিট যখন উৎপাদন করা হবে কয়েকটি ধাপ অবলম্বন করে করা হয়। এই ধাপগুলি একটার পর একটি সম্পূর্ণ করে কনক্রিটের কাজটি করা হয়। আমরা এই বিস্তারিত বিষয়গুলি জানব। কনক্রিট সাধারণত দুই পদ্ধতিতে মিশ্রণ করা হয়। কনক্রিট মিশ্রণ, কনক্রিটের যে উপাদান সমূহ আছে সেই উপাদান সমূহের উপরিতল সিমেন্ট পেস্ট দিয়ে ঢেকে সকল মালামালের সুষম ও নিবিড় সম্পর্ক স্থাপন করাই কনক্রিট মিশ্রণের কাজ। আমরা যে উপাদানগুলি সম্বন্ধে জেনেছি, এই সমস্ত উপাদানকে মিশানোটাই হচ্ছে কনক্রিট মিশ্রণ। মিশ্রণ হতে হবে একই ঘনত্ব, রং ও সমসত্ব বিশিষ্ট পিণ্ড। এই কনক্রিট মিশ্রণের উপরে কিন্তু কনক্রিটের শক্তি অনেকটাই নির্ভর করে। আমরা জেনে নিই কনক্রিট মিশ্রণটি কয়টি পদ্ধতিতে করা যায়। কনক্রিট মিশ্রণটি দুটি পদ্ধতিতে করা যায়। একটি হচ্ছে মেশিনের সাহায্যে এবং আরেকটি হচ্ছে হাতের সাহায্যে, অর্থাৎ মেশিন মিক্সিং এবং হ্যান্ড মিক্সিং। কনক্রিট স্থানান্তর, মিশানোর পরে কনক্রিটের যখন আমরা এটা বলি মর্টার, কনক্রিট মিশানোর পরে এই স্থানে এটাকে স্লাম টেস্ট করা হয়। কনক্রিটের যে উপাদানগুলি সঠিকভাবে আছে কিনা তার জন্য স্লাম টেস্ট করা হয় এবং স্লাম টেস্ট করে যখন এটার শক্তি নিশ্চিত করা হয় তখন এই কনক্রিটটি স্থানান্তর করার প্রয়োজন হয় এবং এই স্থানান্তর করার বিষয়টি আমরা এখন আলোচনা করব। কনক্রিট স্থানান্তর করা বলতে আমরা কি বুঝি, মানে যেখানে মিশ্রণ করা হলো সেখান থেকে যে আমার নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়াটা এবং সেখানে স্থাপিত করাটাই হচ্ছে কনক্রিট স্থানান্তর। সাধারণত এই কাজ শ্রমিকরা কড়াই বা বালতির মাধ্যমে স্থানান্তর করে। আবার বড় বড় কাজের সময় দুচাকাওয়ালা বগি বা ট্রলি ব্যবহার করা হয়। আবার কনক্রিট স্থানান্তরের সময় নিম্নলিখিত বিষয়গুলি খেয়াল রাখতে হয়, যেমন স্থানান্তর কাজে ব্যবহৃত কড়াই বা বালতি অবশ্যই পরিরোধক হতে হবে। মিশ্রণ প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে কনক্রিট স্থানান্তর করতে হবে, মানে মিশ্রণটা যখন তৈরি হয়ে যাবে সাথে সাথেই কনক্রিটটা স্থাপন করতে হবে, স্থানান্তর করতে হবে। না হলে কি হবে, কনক্রিটটা নির্দিষ্ট স্থান ছাড়াই জমাট বেঁধে যাবে এবং কনক্রিটের শক্তি নষ্ট হয়ে যাবে। লোকবল এমন ভাবে নিয়োগ করতে হবে যেন নতুন ব্যাচের মিশ্রণ মিক্সচার ড্রাম থেকে ঢালার আগেই পূর্বের মিশ্রণ স্থানান্তর করা যায়। মানে যখন ঢালাই কাজ হয় আমরা সাধারণত কি দেখি, একই সাথে লোকবল অনেক নিয়ে এক দিনেই ঢালাইটা করা হয়, কারণ একইভাবে মিশ্রণ করে একইভাবে মিশ্রণ শেষ হওয়ার সাথে সাথে যেন প্রতিস্থাপন করা যায়, তার জন্য লোকবল বেশি নিয়ে এই স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়। এই মিশ্রণটা দুই পদ্ধতি আমরা বলেছি, একটি হচ্ছে হাত মিশ্রণ পদ্ধতি। এখানে যে ক্রস এগ্রিগেট, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ফাইন এগ্রিগেট আছে এবং পানি দিয়ে কোদালের সাহায্যে এদিক ওদিক করে ডান থেকে বাম, বাম থেকে ডান, সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এখানে কোনো যন্ত্রের ব্যবহার হয় না, তার জন্য এই পদ্ধতিটাকে বলা হয় হাত মিশ্রণ পদ্ধতি। এবং এখানে আমরা যে মেশিনটা দেখছি, এই মেশিনের মাধ্যমে এই যে মেশিন ড্রাম আছে, এখানেও যে মেশিন ড্রাম আছে, এখানে এই ড্রামের ভিতরে উপাদানগুলি দিয়ে দেওয়া হয় এবং এটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ভালোভাবে উপাদানগুলি মিশিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে, যে পদ্ধতি মেশিনের সাহায্যে ব্যবহার করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে মেশিন মিশ্রণ পদ্ধতি। কারণ এই পদ্ধতিতে মেশিনের সাহায্যে মশলাটা বা কনক্রিটের যে উপাদানগুলো আছে সেগুলো মিশ্রণ করা হয়। এখন আমরা জানবো কিভাবে কনক্রিট স্থাপন করা হয়। কনক্রিট স্থাপন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সঠিক স্থাপনের মাধ্যমে সর্বোত্তম কনক্রিট উৎপাদন সম্ভব হয়। ফর্মওয়ার্কের মধ্যে সঠিকভাবে স্থাপনের মাধ্যমে অবকাঠামোর প্রকৃত আকার আকৃতি পাওয়া যায়। কনক্রিট ঢালাইয়ের জন্য যে ফ্রেমওয়ার্ক করে রাখা হয়, ফর্মওয়ার্ক করে রাখা হয়, সেই ফর্মওয়ার্কের মধ্যে সঠিকভাবে কনক্রিটটা স্থাপন করাটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সঠিকভাবে স্থাপন করলেই আকার আকৃতি সঠিকভাবে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনক্রিটটা এখানে স্থাপন করা হচ্ছে এবং স্থাপন করা এখানে ফেলা হচ্ছে, এবং এমনভাবে ফেলতে হবে যেন সেগ্রিগেশন না হয়, মানে উপাদানগুলো যেন ছড়িয়ে না যায়। এমন এক নির্দিষ্ট ফেলার সময় এমন একটা নির্দিষ্ট উচ্চতা মেনটেন করে ফেলতে হবে, এবং এই ফেলার পরে এখানে চেপে এটাকে মসৃণ করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে আরো কতগুলি ধাপ অবলম্বন করতে হয়, যেমন এইগুলি আমরা পরবর্তী পর্যায়ে ধাপগুলি আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা এভাবে স্থাপন করে একটি ফিনিশিং রূপ পাই। স্থাপনকালে নিম্নলিখিত বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। ভিত্তি, মেঝে বা ছাদে কনক্রিট স্থাপনের পূর্বে মাটি বা ফর্মওয়ার্কের উপর পলিথিন বিছিয়ে নিতে হয়, যাতে মাটি কনক্রিটের পানি শোষণ করতে না পারে এবং ফর্মওয়ার্ক থেকে পানি চুয়াতে না পারে। এবং বড় ধরনের কাজে কয়েক স্তরে কনক্রিট স্থাপন করতে হয়, সাধারণত লোহা কনক্রিটের 15 থেকে 30 সেন্টিমিটার স্তরে, এবং বড় কাজে 30 থেকে 45 সেন্টিমিটার স্তরে কনক্রিট স্থাপন করতে হয়। কনক্রিট স্থানান্তর, স্থাপন, দৃঢ়ীভবন, ফিনিশিং সহ সকল কাজ অবশ্যই সিমেন্টের প্রাথমিক জমাট বাঁধা সময়কাল অর্থাৎ 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কোনোভাবেই 1 মিটার বা এর বেশির উপর থেকে কনক্রিট ফেলানো উচিত নয়, অন্যথায় ভারী বা হালকা উপাদানগুলো আলাদা হয়ে কনক্রিট দুর্বল হয়ে যায়। যখন আমরা কনক্রিট স্থাপন করব অবশ্যই 1 মিটারের বেশি উঁচু থেকে কনক্রিট ফেলা যাবে না, তাহলে কনক্রিটের উপাদানগুলি বিচ্ছিন্ন হয়ে সেগ্রিগেশন হয়ে কনক্রিটকে দুর্বল করে দেবে। তার জন্য এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। যথাসম্ভব পাতলা স্তরে কনক্রিট স্থাপন করতে হয়। কনক্রিট স্থাপনের আগে ফর্মওয়ার্ক ও লোহার কাজ ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। কনক্রিট স্থাপনের সুবিধার জন্য রাজমিস্ত্রিরা প্রায়ই প্রয়োজনের তুলনায় বেশি পানি মিশায়, এটা যেন কোনো অবস্থাতেই না হয়। এতে কি হয়, লেটেন্স, এটার উপর সাদা একটা দুধের মতন স্তর পড়ে, যেটা কনক্রিটকে দুর্বল করে দেয়। তার জন্য এই রেশিও অনুযায়ী পানি মিশ্রণ করতে হবে, অতিরিক্ত পানিও না আবার অতি কম পানিও না, সবগুলি বিষয় লক্ষ্য রাখতে হবে। কনক্রিট স্থাপন ও দৃঢ়ীভবন একই সাথে করতে হবে। কনক্রিটটা স্থাপন করতে হবে এবং এটাকে কি করতে হবে, দৃঢ়ীভবন করতে হবে। এই দৃঢ়ীভবন কিভাবে করতে হবে সেই বিষয়টা আমরা বিস্তারিত জেনে নিই। দৃঢ়ীভবন, দৃঢ়তা আনার জন্য যে কাজটা করা হয় সেটাই মূলত দৃঢ়ীভবন। কনক্রিট স্থাপনের সাথে সাথে দৃঢ়ীভবন করতে হয়। এর মাধ্যমে কনক্রিটের ভিতরে যে বায়ু থাকে, গ্যাপ থাকে, সেই বাতাসগুলি বের করে দেওয়া হয়। শক্তিশালী কনক্রিট তৈরিতে 100% দৃঢ়ীভবন করা অতি জরুরি। প্রাথমিক জমাট বাঁধার আগেই দৃঢ়ীভবন শেষ করতে হবে। দৃঢ়ীভবনের ফলে শক্ত, অপবেশ্য ও স্থায়ী কনক্রিট তৈরি হবে, তবে এটা সঠিকভাবে ও সঠিক সময়ে করতে হবে। এই দৃঢ়ীভবনটার যে পদ্ধতি আছে সে সঠিক পদ্ধতিটা এবং সঠিক সময়ে করতে হবে, তাহলে আমাদের 100% শক্তি পাবো যদি আমরা 100% দৃঢ়ীভবন করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে দৃঢ়ীভবনের কতগুলি পদ্ধতি আছে, রেমিং করে খুঁচিয়ে খুঁচিয়ে একটা রড দিয়ে রেমিং করে ভিতরে বাতাস বা গ্যাপটা ফিল আপ করা হয়, ভাইব্রেটরের সাহায্যে করা হয়, এবং আমরা যে বলে বাংলা একদম প্রচলিত শব্দে পিটাইয়া, ছাদ পিটাই বলে না, ছাদ পিটাইয়া এটার ভিতরের গ্যাপকে, বাতাসকে বের করে এটার মধ্যে কোনো গ্যাপ থাকে না, বাইন্ডিংটা খুব দৃঢ়ভাবে করা হয়। এই বন্ধনটা শক্তিশালী করার জন্য দৃঢ়ীভবন করা হয়। দৃঢ়ীভবনটা আবার কয়েকভাবে করা যায়, আমরা জানবো এখানে। হাত দৃঢ়ীভবন, অল্প পরিমাণে কম পুরুত্বের কাজে যখন অল্প কাজের হয়, অল্প পরিমাণ কাজের কনক্রিটের কাজ হয়, তখন এই হাতে দৃঢ়ীভবন করা হয়। যেমন কনক্রিটের স্তরে যাচ্ছে সেখানে 15 থেকে 20 সেন্টিমিটারের বেশি হওয়া উচিত নয়। অনেক সময় খুব ঘন লোহা ব্যবহৃত কনক্রিটে যেখানে কোনোভাবেই ভাইব্রেটর ব্যবহার করা সম্ভব হয় না, সেখানে হাতে দৃঢ়ীভবন পদ্ধতি ব্যবহার করা হয়। যেখানে কি হয়, যে লোহা যখন অনেক ঘন হয়, যেখানে ভাইব্রেটর ব্যবহার করা যায় না, সেখানে অবশ্যই হাতে রেমিং এর সাহায্যে, রডিং এর সাহায্যে, ট্যাপিং এর সাহায্যে
দৃঢ়ীভবন করতে হয়। রডিং পদ্ধতিতে 16 মিলিমিটার ব্যাসের 2 মিটার লম্বা রড দিয়ে কংক্রিট খুঁচিয়ে খুঁচিয়ে বায়ুমুক্তের মাধ্যমে দৃঢ়ীভবন করা হয়। বিম, কলাম ও দেয়ালের খাড়া অংশে এ পদ্ধতি ব্যবহার করা হয়। রডের পরিবর্তে শক্ত বাঁশও ব্যবহার করা হয়। আর র্যামিং পদ্ধতি কি করা হয়? র্যামিং পদ্ধতিতে সাধারণত কংক্রিট, লোহা বা কাঠ দিয়ে তৈরি দুর্মুজ ব্যবহার করা হয়। সরাসরি মাটির উপর ঢালাই করা সিমেন্ট কংক্রিট কাজে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ট্যাপিং পদ্ধতি কি? ট্যাপিং পদ্ধতিটা হচ্ছে সাধারণত মেঝে, রাস্তার প্যাভমেন্ট এবং খুব কম গুরুত্বের কাজে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পাট্টা অর্থাৎ 10 সেন্টিমিটার সেকশনের 2.25 মিটার লম্বা কাঠের বিম দিয়ে কংক্রিট পিটিয়ে পিটিয়ে যে দৃঢ়ীভবন করা হয় সেটাকে পাট্টা বা ট্যাপিং বলে। পাট্টার দুই প্রান্তে দুটি হাতল লাগানো থাকে এবং দুইজন শ্রমিক তা ধরে ব্যবহার করতে পারে। এই পদ্ধতিতে বলা হয় কংক্রিট। এই পদ্ধতিতে কংক্রিটের উপরিতল সমান ও মসৃণ করার জন্য এটা সুবিধাজনক। তাহলে এই হাতের দৃঢ়ীভবনের মধ্যে আমরা কি দেখতে পেলাম? একটা হচ্ছে রডিং, র্যামিং এবং ট্যাপিং। মেশিনের দৃঢ়ীভবন। মেশিনের দৃঢ়ীভবন বলতে এখানে আমরা সহজেই বুঝতে পারছি এখানে একটি মেশিন ব্যবহার করা হবে। ভাইব্রেটর মেশিন দিয়ে এই পদ্ধতিতে দৃঢ়ীভবন করা হয়। শক্তিশালী কংক্রিট এবং বড় ধরনের কাজের জন্য এই ভাইব্রেটর ব্যবহার করা হয়। এতে সময় কম লাগে, খরচ কম হয় এবং মোটরের সাহায্যে যেহেতু ভাইব্রেটর চালায় তাহলে এবং যেহেতু নিজে যাচ্ছে এটি খারাপভাবে ধরতে বা বাঁকাভাবে কংক্রিটের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়। ভাইব্রেটর এক জায়গায় বেশি সময় না ধরে 5 থেকে 10 সেকেন্ড পর পর জায়গা বদল করে ভালো ফল পাওয়া যায় এবং কংক্রিটের কার্যোপযোগিতা ওয়ার্কেবিলিটির উপর নির্ভর করে 30 থেকে 90 সেন্টিমিটার দূরে দূরে ভাইব্রেটর ব্যবহার করা হয়। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। এটি হচ্ছে একটি ভাইব্রেটর যন্ত্র এবং এখানে এই যে ভাইব্রেটর দিয়ে কিভাবে এখানে দৃঢ়ীভবন করা হচ্ছে বিভিন্ন স্ল্যাবে, বিমে, এই চিত্রগুলোর মাধ্যমে আমরা মেশিনের সাহায্যে যে দৃঢ়ীভবন হয় সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মূল যেই মেশিনটা ব্যবহার করা হয় সেই মেশিনটি হচ্ছে ভাইব্রেটর মেশিন। ভাইব্রেটর দিয়ে যখন এটাকে দৃঢ়ীভবন করা হয় এরপরে এটা ফিনিশিং পর্যায়ে কাজগুলো করা হয়। ফিনিশিং পর্যায়ে কি করা হয় আমরা একটু জেনে নেই। দৃঢ়ীভবন শেষে কংক্রিটের প্রয়োজনীয় উচ্চতায় লেভেলিং করে নিতে হয় এবং প্রয়োজনীয় কোথাও নতুন কংক্রিট দিতে হয়, আবার কোথাও থেকে কমিয়ে ফেলতে হয়। দৃঢ়ীভবন ও ফিনিশিং কাজ একই সাথে করা হয় এবং একই সাথে করা উচিত। একদিকে ভাইব্রেটিং করার সাথে সাথেই কিন্তু এই ফিনিশিং কাজটা করা হয় যেন এটা একদম সমতল সারফেস একটা পাওয়া যায়। প্রয়োজনে কোথাও বেশি দিতে হলে বেশি দিবে, কোথাও থেকে কমিয়ে নিতে হলে কমিয়ে নেবে। তাহলে আমরা এই ফিনিশিং পর্যায়ের কাজটা করে কংক্রিট ঢালাইয়ের একটি ফিনিশিং রূপ দেখতে পেলাম। কিউরিং এখন আমরা জানবো। কিউরিং কংক্রিটের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি কংক্রিটের শক্তি বৃদ্ধির জন্য, দৃঢ়তা রক্ষার জন্য কংক্রিটের স্থাপনের বা কংক্রিট তৈরির শেষ ধাপ হচ্ছে কিউরিং। পানি দিয়ে কিউরিং করার বিভিন্ন পদ্ধতি দেখানো হলো, যেমন পুকুরের মতন পানি ধরে রেখে ঘরের মেঝে বা ছাদ বা রুট পেভমেন্টে সাধারণত মাটি বা মটরের মতন পুকুরের মতো পানি ধরে রেখে এই পদ্ধতিতে কিউরিং করা হয়। এই যে যেমন এই যে এখানে বাঁধ দিয়ে ছাদের ঢালাইয়ে বাঁধ দিয়ে পুকুরের মতন একটা বাঁধ দিয়ে এখানে পানি সংরক্ষণ করে কিউরিং করা হয়। তারপরে যে পানি পাইপের সাহায্যে পানি দিয়ে এখানে কিউরিং করা হয়। ভেজা দ্রব্যাদি দিয়ে ঢেকে কিউরিং করা হয়। তারপর এখানে যে কচুরিপানা, চট এইগুলো দিয়ে ভিজিয়ে কিউরিং করা হয়। কিউরিং করার জন্য এক একটা স্ট্রাকচারের এক একটা নির্ধারিত টাইম আছে, 21 দিন, 28 দিন। এইটা নির্দিষ্ট টাইম এই সঠিকভাবে কিউরিং করার ফলে কংক্রিটের শক্তি বৃদ্ধি পায় এবং সঠিকভাবে যদি কিউরিং না করা হয়, পর্যাপ্ত কিউরিং যদি না করা হয় তাহলে কংক্রিট স্ট্রাকচারে ফাটলের সৃষ্টি হয়। তাহলে এই কংক্রিটের শক্তি বৃদ্ধি করার জন্য এবং ফাটল রোধ করার জন্য কিউরিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে কিউরিংটি দেখে নিই।
এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচারে যেমন সিঁড়ি, ছাদ, বিম, এই জায়গায় সম্পূর্ণ এই যে চটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে। চটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে কলামের মধ্যে, এবং বিম এবং ছাদ সব জায়গায় চটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে, এবং পাইপ দিয়ে পানি স্প্রে করে দেওয়া হচ্ছে, যেন এই পানিটা, এই চটগুলো যেন পানিটাকে ধরে রাখে। তাহলে এই পানিটা কনক্রিটের সারফেসটা ভিজিয়ে রাখবে এবং কনক্রিটের শক্তি বৃদ্ধি করবে। এবং পাশাপাশি এখানে এই যে বাঁধ দিয়ে এখানে পানি জমিয়ে রাখা হয়েছে। এই স্ট্রাকচারগুলোতে এখানে পুকুরের মতন কি করা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে এখানে পানি জমিয়ে রাখা হয়েছে। এই চটের উপর পানি দেওয়ার ফলে পানিটা বেশিক্ষণ ধরে থাকবে। এখানে লক্ষণীয় বিষয় যে ঢালাইয়ের যে আগেও কিন্তু যেটা কোর্স এগ্রিগেট আছে সেই এগ্রিগেটগুলি ভিজিয়ে নিতে হয়। এখানে স্ট্রাকচারের এই কাজগুলির মধ্যে পানি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে, এবং এই কিউরিংয়ে বিভিন্ন স্ট্রাকচারের একটি নির্দিষ্ট টাইম বা সময় নির্ধারণ করা থাকে। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা, ভিডিও চিত্রটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিউরিংটা কিভাবে করতে হয়, যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে আমরা একটু জেনে নেই কিউরিং করার সময় লক্ষণীয় বিষয়গুলো কি। অবকাঠামো যেসব সময় ভেজে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিউরিং কাজে ভালো পানি ব্যবহার করতে হবে, দূষিত বা লবণাক্ত বা অন্য কেমিক্যাল যুক্ত পানি ব্যবহার করা যাবে না, একদম বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় নির্দিষ্ট সময় কমপক্ষে 7 দিন থেকে কমপক্ষে 7 দিন, যে কোনো স্ট্রাকচারে কিউরিং করতে হবে কমপক্ষে 7 দিন, ঊর্ধ্বে 28 দিন পর্যন্ত কিউরিং প্রক্রিয়া চালাতে হবে। এবং চূড়ান্ত জমাট বাঁধার পর কিউরিং কাজ শুরু করা ভালো। তার সবচেয়ে সুবিধাজনক অবস্থান হলো কনক্রিট তৈরির 24 ঘন্টার পর কিউরিং এর কাজ শুরু করা, অর্থাৎ কনক্রিটটা ভালোভাবে জমাট বাঁধার পরে, একদিন পরে তারপরে কনক্রিটের কিউরিং কাজ শুরু করা উচিত। আগে কনক্রিটকে ভালোভাবে জমাটবদ্ধ হওয়ার সময় দিতে হবে। কনক্রিটের শক্তি স্থায়ী এবং আবদ্ধতা এবং কর্মক্ষমতা নিম্নের নিয়ামকগুলির উপর নির্ভর করে। কি নিয়ামকগুলি সেগুলো আমরা একটু দেখে নেই। খোয়াল বিন্যাস, গ্রেডিং, এগ্রিগেটের উপরে কনক্রিটের কর্মক্ষমতা নির্ভর করে। খোয়াল জলীয় অংশ, ময়েশ্চার কন্টেন্ট অফ এগ্রিগেটস। কনক্রিটের বিবিধ উপাদানের মিশ্রণের অনুপাতের উপর কনক্রিটের শক্তি নির্ভর করে। Property for the various ingredient of concrete, কনক্রিটের উপাদানের উপর নির্ভর করে। কনক্রিটের মিশ্রণ পদ্ধতি, কনক্রিটের যে মেথড আছে, মেথডস অফ মিক্সিং, মানে কনক্রিটের মিশ্রণ পদ্ধতির উপর শক্তি কর্মক্ষমতা নির্ভর করে। কনক্রিট স্থাপন এবং দৃঢ়ীভবনের উপর কিউরিং কনক্রিটের উপর নির্ভর করে। কিউরিং অফ কনক্রিট এটার উপর নির্ভর করে, এবং কনক্রিটের কিউরিং এর উপর নির্ভর করে, এবং অন্যান্য বিষয়গুলির উপরও নির্ভর করে। অন্যান্য নিয়ামকগুলির উপরও কনক্রিটের শক্তি, আবদ্ধতা, স্থায়িত্বতা, কর্মক্ষমতা নির্ভর করে। এখন এই কনক্রিট ঢালাইয়ের প্রতিটি পর্যায়ে এই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কনক্রিটের শক্তি হ্রাস না হয়। কনক্রিটের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় সেটি আমাদের প্রতিটি পদক্ষেপেই অনুসরণ করতে হবে। পানি সিমেন্টের অনুপাত, কনক্রিট মিশাতে পানি ও সিমেন্টের প্রয়োজন হয়।
কনক্রিটে পানি সিমেন্টের অনুপাতকে পানি সিমেন্ট অনুপাত বলে, বা যেটা আমরা সচরাচর প্রচলিত হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। এবং এই ওয়াটার সিমেন্ট রেশিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কনক্রিট মিশ্রণে। এটি প্রাথমিকভাবে কনক্রিটকে 3টি কাজ করে, যেমন খোয়ার সারফেসকে ভিজিয়ে দিতে সাহায্য করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং সিমেন্টকে জমাট বাঁধতে সাহায্য করে। কনক্রিটের শক্তি ও কার্য উপযোগিতা কি? কনক্রিটের শক্তি এবং কার্য ওয়ার্কেবিলিটি, কার্য উপযোগিতা পানির পরিমাণের উপর পুরোপুরি নির্ভরশীল। নির্দিষ্ট পরিমাণ পানির চেয়ে কম বা বেশি পানি ব্যবহার করলে কি হয়, কনক্রিটের শক্তি কমে যায় এবং স্থাপনের সময় খোয়াগুলো সিমেন্ট থেকে আলাদা হয়ে যায়। এবং পানি সিমেন্টের অনুপাত সাধারণত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে থাকে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রতি ব্যাগ সিমেন্টে কি পরিমাণ পানি ব্যবহার করা হবে তা দিয়ে বোঝানো হয়। বাংলাদেশে হাতে মিশানো কনক্রিটের এবং যন্ত্রে মিশানো কনক্রিটের সবচেয়ে উপযোগী পানি সিমেন্টের অনুপাত হচ্ছে যথাক্রমে 0.55 এবং 0.40। সুতরাং পানি সিমেন্টের অনুপাত পানির যে ওজন সিমেন্টের ওজন এবং পানির ওজনের উপর নির্ভর করে হয়, সেটা হলো সিমেন্টের ওজন ডিভাইডেড বাই পানির ওজন। এটাই হচ্ছে পানি সিমেন্টের অনুপাত। অর্থাৎ সিমেন্টের যা ওজন হবে সেটাকে পানির ওজনকে সিমেন্টের ওজন দিয়ে ভাগ করলে যে অনুপাতটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। যেমন আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে বুঝি, 1 বস্তা সিমেন্ট পানির পরিমাণে যদি হয় পানির ওজন, আর 1 বস্তাতে সিমেন্টের ওজন কত, 50 কেজি, তাহলে এখানে 0.4 সিমেন্ট পানি অনুপাত হচ্ছে 0.4। এটা ধরে নেওয়া হয়, মনে করে নেওয়া হয়। পানির ওজন 5 ইন্টু, এখানে 5 না, ভুল আসছে প্রিন্টে, এটা হবে 50 ইন্টু 0.4 কেজি সমান হচ্ছে 20 কেজি। আবার পানি সিমেন্ট অনুপাতে 0.55 হলে 1 বস্তা সিমেন্ট পানির পরিমাণ হবে 50 ইন্টু 0.55 কেজি এবং 27.5 কেজি। পানি সিমেন্ট অনুপাত কনক্রিটের কম্প্যাকশন পদ্ধতির উপরও নির্ভরশীল। ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করা হলে পানি সিমেন্টের অনুপাত কম হয়। ভাইব্রেটর যখন ব্যবহার করা হবে তখন পানি সিমেন্টের অনুপাতটা কম হবে। যখন ম্যানুয়ালি হাতে মিশ্রণ দৃঢ়ীভবন করা হবে তখন পানির পরিমাণটা বেশি হবে। আবার পানি সিমেন্টের অনুপাত 0.55 হলে 1 বস্তা সিমেন্ট পানির পরিমাণ হবে 50 গুণ 0.55 কেজি বা 27.5 কেজি। পানি সিমেন্ট অনুপাত কনক্রিটের কম্প্যাকশন পদ্ধতির উপর নির্ভরশীল। ভাইব্রেটর দিয়ে কম্প্যাকশন করা হলে পানি সিমেন্টের অনুপাত কি হবে, কম হবে। এখানে এই জিনিসটা 2 বার করে রিপিট করা হলো কেন, কারণ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটার সিমেন্ট রেশিওর বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। কনক্রিট মিশ্রণ পদ্ধতি সর্বত্র সমগুণ সম্পন্ন হওয়ার জন্য কনক্রিটের বিভিন্ন উপাদানগুলি সুষম মিশ্রণ হওয়া একান্ত বাঞ্ছনীয়। কনক্রিট মিশ্রণের উদ্দেশ্য হলো এগ্রিগেট সারফেসে সিমেন্টের প্রলেপ তৈরি করা এবং এগ্রিগেটের সমস্ত কণাগুলো উলটপালট করে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে ঘন কনক্রিট তৈরি করতে সহায়তা করা। তাই হাতে মিশ্রণ ও মেশিনে মিশ্রণ যে পদ্ধতি ব্যবহার করা হোক না কেন, সবসময় লক্ষ্য রাখতে হবে কি, মিশ্রণটা যেন ঘনত্ব, রং এবং একটা সমসত্ব মিশ্রণ বিশিষ্ট পিণ্ড তৈরি হয়। এবং তার জন্য এখানে মিশ্রণ পদ্ধতি এবং উপাদান, ওয়াটার সিমেন্ট রেশিও, সমস্ত বিষয়গুলি খুব গুরুত্বের সাথে লক্ষ্য রেখে সেইভাবে কাজ করলে মিশ্রণটা ভালো হবে। কনক্রিট স্থাপন এবং দৃঢ়ীকরণ। কনক্রিট স্থাপনের পূর্বে ফর্মওয়ার্ক শক্ত এবং ঠিক অবস্থান আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। কনক্রিটের অবস্থানের শ্রমিকগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যথাসম্ভব কাজ করতে হবে। কনক্রিট উঁচু থেকে ফেলা যাবে না, যাতে সেগ্রিগেশন ঘটে। আবার স্তরে স্তরেও কনক্রিট স্থাপন করতে হয়। শক্ত হওয়ার পূর্বে কনক্রিট স্থাপন কার্য সমাপ্ত করতে হয়। কনক্রিট স্থাপনের সাথে সাথেই দৃঢ়ীকরণের কাজ আরম্ভ করতে হয়। এতে কনক্রিটের ফাঁকে ফাঁকে আবদ্ধ বাতাস বের করে দিতে হবে এবং লোহার রডের সাহায্যে সংস্থাপিত কনক্রিটকে গুটিয়ে দৃঢ়ীকরণ করতে হবে এবং স্ল্যাবে ফ্লোরে দৃঢ়ীকরণের পরে পাট্টা ব্যবহার করে পিটিয়ে দৃঢ়ীকরণ করতে হবে। বর্তমানে ভাইব্রেটরের সাহায্যে কনক্রিটের দৃঢ়ীকরণের কাজ সম্পন্ন করা হয়, যা কম খরচ এবং স্বল্প সময়ে দ্রুততার সাথে কনক্রিটের উৎপাদনে এবং শক্তিশালী কনক্রিট তৈরিতে সহায়তা করে। কনক্রিটকে
কনক্রিটের শক্তি বৃদ্ধি করার জন্য কনক্রিটের পানি দেওয়া হয় এবং এই কনক্রিটের কিউরিং এর ব্যবস্থাটি আমরা সঠিকভাবে দেখলাম। এটি 3 থেকে 7 দিন এবং 28 দিন কিউরিং করা হয়। অন্যান্য নিয়ামকগুলি কি? উপরের আলোচিত বিষয়গুলি ছাড়াও কিছু নিয়ামক আছে, যেমন সঠিকভাবে ফর্মওয়ার্কটা তৈরি করতে হবে এবং এটা সঠিকভাবে সঠিক সময়ের উপরে এটা সরাতে হবে। কনক্রিটের শক্তি ও স্থায়িত্ব নির্ভর করে এর উপরে। ফর্মওয়ার্ক নির্দিষ্ট সময়সীমার উপরে সরানো উচিত। কনক্রিটের ক্লিয়ারের যে বিষয়গুলো ছাড়াও সঠিক ফর্মওয়ার্ক এবং তা সরানোর সময়সীমার কনক্রিটের শক্তি স্থায়িত্বতা নির্ভর করে ফর্মওয়ার্ক নির্দিষ্ট সময়সীমার উপর করা উচিত। এবং কনক্রিটের ক্লিয়ার কভার, কনক্রিটের যে ক্লিয়ার কভার আছে সেই ক্লিয়ার কভারের দিকে গুরুত্ব রাখতে হবে এবং সঠিক আকারে মর্টার ব্লক ব্যবহার করতে হবে। মর্টার ব্লকের সিমেন্ট বালির অনুপাত 1:2 হতে হবে। এই ব্লক ব্যবহার না হলে রড সিমেন্ট সঠিক স্থানে থাকে না এবং এইখানে যেটা বলে চেয়ার, যে যখন রডের থাকে না, রডের যে ফর্মওয়ার্ক আছে, এই যে চেয়ার, এইগুলি গ্যাপ, ক্লিয়ার কভারিং, এই বিষয়গুলি সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই ট্রেড সাবজেক্টের প্রশ্নের ধারা হচ্ছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। তো এইখানে যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, এখান থেকে এই ধরনের প্রশ্নগুলি উত্তর লিখে আমাদের প্রস্তুত হতে হবে পরীক্ষার জন্য। এবং আজকের এই স্লাইডগুলি থেকে যে আলোচনা করা হলো এবং স্লাইডগুলিতে বিস্তারিতভাবে যেভাবে লেখা আছে টপিকস এবং পয়েন্ট অনুসারে, সেখান থেকে এই প্রশ্নগুলি সহজে খুঁজে বের করা যাবে। এবং তোমরা এই প্রশ্নগুলির জন্য তোমাদের যে মূল পাঠ্য বইটা আছে সেই বইটি ভালো করে পড়বে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকে আমরা যা শিখলাম, এখান থেকে কি শিখলাম? আমরা এখানে কনক্রিটের বিস্তারিত বিষয় সম্পর্কে জানলাম, কিভাবে কনক্রিট তৈরি করতে হয়, কনক্রিটের উপাদানগুলি কি কি, কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও, স্লাম টেস্টের করে নিতে হয় মিশ্রণের সময়, এবং মিশ্রণের প্রতিস্থাপন পদ্ধতি, দৃঢ়ীকরণ পদ্ধতি, এবং এখানে যে কিউরিং পদ্ধতিগুলি আছে সেই বিষয়গুলি আমরা জানতে পারলাম। ভাইব্রেটরের ব্যবহার এবং এখানে যে পাট্টা ব্যবহার, রেমিং, ট্যাপিং, এই বিষয়গুলি আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা জানবো ইন্সপেকশন পিট সম্বন্ধে এবং এই ক্লাসগুলি তোমরা যদি পুনরায় আবার দেখতে চাও তাহলে এই লিঙ্কগুলি থেকে পুনরায় ক্লাসগুলি দেখা যাবে। তোমাদের যে গুগল ক্লাসরুম আছে, এই গুগল ক্লাসরুমে গুগল ক্লাস কোড দিয়ে, এই ক্লাস কোড দিয়ে তোমরা সহজেই গুগল ক্লাসে প্রবেশ করতে পারবে। তাই সেখানে এই ক্লাসগুলো আছে এবং বিকেটিটিসি যে ভার্চুয়াল ক্লাস যে লিঙ্কটা আছে সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবং বিকেটিটিসি প্লাম্বিং ট্রেড স্টুডেন্ট ফোরামের যে ফেসবুক গ্রুপ আছে সেইখানেও তোমরা এই ক্লাসগুলি দেখতে পারবে। সকলের সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখনই সমাপ্তি করছি আমি। আল্লাহ হাফেজ। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।